বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আজকে আমরা সাধারণ জ্ঞানের 10 নম্বর ক্লাসটি করব। কয়েকদিন আমাদের ক্লাস গ্যাপ ছিল, আজকে তার জন্য আমরা চলে এলাম। তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আর ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছেন আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানান যে আমাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার অডিও শোনা যাচ্ছে কিনা। তারপর আমি আমার এক জায়গা থেকে চেক করে নিচ্ছি। সবাই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে ইসরাত জাহান, ইতি, মাহমুদা, স্মৃতি আর মুন্নি জাহান। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অনেকে জানিয়েছেন যে ক্লিয়ার আছে। আচ্ছা, ক্লিয়ার আছে। তো আজকে আমাদের 10 নম্বর লেকচার হবে। ক্লাস ক্লাস নং 10। ক্লাস নং 10। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থাকবে আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা। প্রথমে আমরা আসি বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি প্রথমে আমরা আসি বাংলাদেশের অর্থনীতি নিয়ে। তাহলে অর্থনীতি কি? অর্থনীতি হলো ইকোনমিক্স। অর্থনীতি ইংরেজি হলো ইকোনমিক্স। অর্থনীতি ইংরেজি হলো ইকোনমিক্স। ইকোনমিক্স। অর্থনীতি শব্দটির অর্থ হচ্ছে ইকোনমিক্স। আর এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। আর এই শব্দটি হলো গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব। অর্থনীতি ইংরেজি কি? অর্থনীতি ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। ঐকোনমিয়া এর অর্থ হচ্ছে গৃহস্থালী ব্যবস্থাপনা। গৃহস্থালী ব্যবস্থাপনা। ঐকোনমিয়ার অর্থ হচ্ছে গৃহস্থালী ব্যবস্থাপনা। তাহলে বাংলাদেশের অর্থনীতি ইংরেজি ইকোনমিক্স। আর এই ইকোনমিক শব্দটি হলো গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। ঐকোনমিয়া এর অর্থ হলো গৃহস্থালী ব্যবস্থাপনা। তার মানে অর্থনীতি হচ্ছে সমাজবিজ্ঞানের এমন একটি শাখা। অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের একটা শাখা যেখানে মানুষের অসীম চাহিদাকে
সীমিত সম্পদের মাধ্যমে যে পূরণের যে ব্যবস্থাপনা, এটাকে বলা হয় ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্সটা কি? ইকোনমিক্সটা হলো সমাজবিজ্ঞানের এমন একটা শাখা, সমাজবিজ্ঞানের এমন একটা শাখা যে মানুষের যে অসীম চাহিদা, মানুষের চাহিদা কি অসীম না? মানুষের অসীম চাহিদা, আমাদের সম্পদ কি সীমিত। এই সম্পদের মাধ্যমে যে ব্যবস্থাপনা, এটাকে করা বোঝায়, সেটা হলো অর্থনীতি। এটা হলো মূলত অর্থনীতি। তো মূলত আমাদের বিশ্বে মূলত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। একটা হলো পুঁজিবাদী ব্যবস্থা, একটা হলো পুঁজিবাদ, আর একটা হলো সমাজতন্ত্র, সমাজতন্ত্র, আর একটা হলো ইসলামিক, ইসলামিক, আর আরেকটা হলো মিশ্র, মিশ্র অর্থনীতি। তাহলে যদি বলা হয় যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, বিশ্বে মূলত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এক নম্বর হচ্ছে পুঁজিবাদ, আরেকটি হলো সমাজতন্ত্র, আরেকটি হলো ইসলামিক, আরেকটি হলো মিশ্র। যদি আপনাকে বলে যদি আপনাকে বলে যদি আপনাকে বলে যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। যদি আপনাকে বলে যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, এর উত্তরটি হবে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কি কি? পুঁজিবাদ, সমাজতন্ত্র, ইসলামিক এবং মিশ্র। তাহলে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? মূলত বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কি কি? সেগুলো হলো পুঁজিবাদ, সমাজতন্ত্র, ইসলামিক, মিশ্র। তাহলে এই পুঁজিবাদে কি থাকবে? ব্যক্তিগত মালিকানা থাকবে। ব্যক্তিগত কি থাকবে? মালিকানা থাকবে, মালিকানা থাকবে। পুঁজিবাদী ব্যবস্থা কি থাকবে? সিস্টেমটা কি? ব্যক্তিগত মালিকানা থাকবে, যে আপনার বাড়ি আপনার, দোকান আপনার, ঘর আপনার, গাড়ি আপনার, এই যে ব্যক্তিগত মালিকানা, এই ব্যাপারটাই হলো পুঁজিবাদী ব্যবস্থা। মানে রাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না, রাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না, এটি হলো পুঁজিবাদী ব্যবস্থা। তাহলে পুঁজিবাদটা কি? যে ব্যক্তিগত সম্পত্তির ব্যক্তিগত মালিকানায় থাকবে। পুঁজিবাদটা হলো কি? পুঁজিবাদটা হলো সম্পত্তির ব্যক্তিগত মালিকানায় থাকবে। যেমন আমেরিকা হলো একটা পুঁজিবাদীর দেশ, জাপান একটা পুঁজিবাদীর দেশ, ইতালি একটা পুঁজিবাদীর দেশ। ঠিক আছে? তা পুঁজিবাদটা হলো যে আপনার সম্পত্তির মালিকানা ব্যক্তিগত, এটা হলো পুঁজিবাদী ব্যবস্থা। এটা হলো পুঁজিবাদী ব্যবস্থা, এটা হলো পুঁজিবাদী ব্যবস্থা। আর সমাজতন্ত্র হলো যে সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পত্তি হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মালিকানাধীন, মালিকানাধীন, রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পত্তি কার থাকবে? রাষ্ট্রের অধীনে থাকবে, সম্পত্তি থাকবে রাষ্ট্রের অধীনে। এটা হলো মূলত সমাজতন্ত্র। তাহলে যদি বলা হয় সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কি? এর সম্পত্তি হলো রাষ্ট্রীয় মালিকানাধীন, এটা রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে, সম্পত্তি সব রাষ্ট্রের কাছে থাকবে। যেমন আগে সমাজতান্ত্রিক দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, আগে সমাজতান্ত্রিক দেশ ছিল কে? সোভিয়েত ইউনিয়ন। আর ইসলামিক ব্যবস্থা হচ্ছে, এটা হলো ইসলামিক ব্যবস্থা হলো, এটা হলো ইসলামিক শরীয়ত ভিত্তিক হবে। যেমন জাকাত থাকবে, জাকাত, ফিতরা, ফিতরা, এগুলো হচ্ছে খলিফা সিস্টেম। বাইতুল মাল থাকবে, কোষাগার থাকবে। এই জাকাত, ফিতরা, দান, সদগা, এর মাধ্যমে অর্থনীতিটা পরিচালিত হবে। আর মিশ্র হলো, এখানে এখানে থাকবে কি? এখানে হচ্ছে সমাজতন্ত্র, পুঁজিবাদও থাকবে, পুঁজিবাদ থাকবে, প্লাস সমাজতন্ত্র থাকবে, দুইটা থাকবে। এটা হলো মিশ্র, এটা হলো মিশ্র। তাহলে আমি আবার বলছি যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? 4 ধরনের। পুঁজিবাদী ব্যবস্থা কি থাকবে? ব্যক্তিগত মালিকানায় থাকবে। সমাজতন্ত্র কি থাকবে? যে এখানে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। আর ইসলামিক ব্যবস্থা হচ্ছে যে জাকাত, ফিতরা, দান, সদগার মাধ্যমে কি হবে? ইসলামিক শরিয়াত ভিত্তিক, ইসলামিক শরিয়া মোতাবেক চলবে। আর মিশ্রটা হচ্ছে পুঁজিবাদী প্লাস সমাজতন্ত্র থাকবে। এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসে, মূলত আমি একটু দেখিয়ে দিচ্ছি।
আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনাকে বলে অর্থনীতির জনকের নাম কি, অর্থনীতির অর্থনীতির জনক, অর্থনৈতিক জনকের নাম হলো অ্যাডামস স্মিথ। অ্যাডামস অ্যাডামস স্মিথ। যদি আপনাকে বলা হয় অর্থনীতির জনকের নাম কি, অর্থনীতির জনকের নাম হলো অ্যাডামস স্মিথ। যদি বলা হয় অর্থনীতির জনকের নাম কি, অ্যাডামস স্মিথ। অ্যাডামস স্মিথ। আচ্ছা, যদি বলা হয় পুঁজিবাদের জনককে, পুঁজিবাদের পুঁজিবাদের জনককে, পুঁজিবাদের জনক হচ্ছে অ্যাডামস স্মিথ। যদি আপনাকে বলে পুঁজিবাদের জনককে, পুঁজিবাদের জনকও কে, অ্যাডামস স্মিথ। পুঁজিবাদের জনককে, পুঁজিবাদের জনকও হলো অ্যাডামস স্মিথ। আচ্ছা, এরপর হচ্ছে সমাজতন্ত্রের জনক, সমাজতন্ত্রের জনককে, সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস। সমাজতন্ত্রের জনকের নাম কি, কার্ল মার্কস। জার্মানিতে জন্ম নেয়া সমাজতন্ত্রের জনকের নাম হলো কার্ল মার্কস। আমি আবারও বলছি, সমাজতন্ত্রের জনকের নাম কি, কার্ল মার্কস। আর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে 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 মিশ্র মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনীতি বিদ্যমান, বিদ্যমান। তাহলে বাংলাদেশে কি মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান। তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি আমরা জানলাম, অর্থনীতির জনকের নাম অ্যাডামস স্মিথ, পুঁজিবাদের জনক হচ্ছে অ্যাডামস স্মিথ, সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস, আর বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান সেটা হলো মিশ্র অর্থনীতি ব্যবস্থা। আর একজন বলছে ইসলামিক অর্থনীতির জনক ইবনে খালদুন। হ্যাঁ, মাহমুদা স্মৃতি। আচ্ছা, ইসলামিক অর্থনীতির জনক, ইসলামিক অর্থনীতির জনক, অর্থনীতির জনক হলো ইবনে খালদুন। ইবনে খালদুন। মাশাল্লাহ, দেখছেন এই মাহমুদা কি স্মৃতি নাকি স্মৃতি, স্মৃতি দেখছেন উত্তর করতে পেরেছে। আশা করি আপনারাও পারবেন, সবাই পারবেন। তো দেখেন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কি না? যারা আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান সবাই। এই পর্যন্ত যারা বুঝতে পারছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আমরা এখন অর্থনীতির দুইটা টার্ম নিয়ে কথা বলবো। আমরা দুটি অর্থনীতির টার্ম নিয়ে কথা বলবো। একটা হলো জিডিপি আর একটা হলো জিএনপি। জিডিপি, জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপটা পরীক্ষায় আসে। জিডিপির ফুল মিনিং কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বাংলায় কি? মোট দেশজ উৎপাদন। তাহলে জিডিপি এর পূর্ণরূপটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বাংলায় কি? মোট দেশজ উৎপাদন। তাহলে আমরা কখন জিডিপি বলবো? জিডিপি বলবো হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটা সময়ে, ধরেন আমার যে বাংলাদেশের মানুষ, দেশের জনগণ যোগ বিদেশের জনগণ যে মোট কাজটা করবে সেটা হলো জিডিপি। সেটা হচ্ছে জিডিপি। মনে করো 1 বছরের মধ্যে যে আমার দেশের জনগণ যে কাজটা করেছে আমার দেশে, এবং বিদেশিরা এসে
আমাদের দেশে যে কাজটা করেছে তার যে মোট একটা মূল্য, সেটাকে বলা হয় জিডিপি। জিডিপিটা কি? জিডিপিটা হলো যে আমার দেশের জনগণ, ধরেন আমি যে কাজ করতেছি, আমার যে প্রোডাকশন, এবং বিদেশিরা বিশেষ করে যে চায়নারা আমাদের পদ্মা সেতু করে দিল বা জাপানিরা আমাদের রেল সেতু করে দিল, তা এক বছরের মধ্যে যে প্রোডাকশন হচ্ছে, আমার দেশের জনগণ এবং আমার দেশের জনগণ আমার দেশের জনগণ আমার দেশের জনগণ আমার দেশের জনগণ এবং আমার দেশের জনগণ এবং বিদেশিরা এসে আমার এক বছরের মধ্যে যে প্রোডাকশনটা করে দিল, সেটা হলো জিডিপি। সেটা হলো জিডিপি সেটাই হলো জিডিপি সেটাই হলো জিডিপি সেটাই হলো কি জিডিপি সেটা হলো কি সেটা হলো জিডিপি। যে আমার দেশের জনগণ, আমার দেশের যে জনগণ এবং বিদেশের যে জনগণ এসে আমার দেশে যে কাজ করে দিল, এর মোট আর্থিক মূল্যটাই হলো জিডিপি। মানে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাপকাঠি হলো জিডিপি। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের, যদি বলা হয় একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের, একটি দেশের একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রধান মাপকাঠি কি বলেন তো? প্রধান মাপকাঠি হচ্ছে জিডিপি। জিডিপি। যদি বলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাপকাঠির নাম কি? জিডিপি। আর বর্তমান জিডিপির খাত কয়টা? বর্তমান জিডিপির খাত আছে 24টি। যদি বলা হয় বর্তমান জিডিপির খাত কয়টা, বর্তমান হচ্ছে জিডিপির খাত আছে 24টি। 24টি খাত আছে। তাহলে জিডিপিটা বুঝতে পারছেন কি না? যারা বুঝতে পারছেন তারা কমেন্টের মাধ্যমে জানান। বর্তমান জিডিপির খাত আছে 24টা। 3টা হচ্ছে মূল খাত, এর অধীনে 24টা খাত আছে। হ্যাঁ, মূল খাত হচ্ছে 3টা, এর অধীনে সর্বমোট 24টা খাত আছে। তাহলে এটা হচ্ছে জিডিপি। আর হচ্ছে জিএনপি। জিএনপি মানে হচ্ছে গ্রোস গ্রোস ন্যাশনাল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট 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 গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপিটা হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, জিএনপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। বাংলায় হলো মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় মোট জাতীয় উৎপাদন উৎপাদন মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদনটা কি? যে আমার দেশের লোকজনের আয়, এটা হলো দেশের দেশের জনগণের উৎপাদন উৎপাদন প্লাস আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের মোট উৎপাদন, এবং যোগ আমাদের যারা প্রবাসীদের উৎপাদন এটাকে মূলত বলা হয় জিএনপি। জিএনপি জিএনপিটা কি? জিএনপিটা হলো আমার দেশের, আমি যেটা কাজ করতেছি, আমার যে প্রোডাকশনটা হচ্ছে, এবং আমাদের প্রবাসী ভাইরা যে কাজটা করেছে বা করতেছে তাদের যে উৎপাদনটা হচ্ছে, এই দুটো উৎপাদনটাকে একত্রে বলা হয় জিএনপি। আর জিডিপিটা হচ্ছে আমার দেশের জনগণের কাজ, আর আমার দেশে এসে বিদেশিরা যেটা কাজ করতেছে তার মোট আর্থিক মূল্যটাই হলো জিডিপি। তার আর্থিক মূল্যটা হচ্ছে জিডিপি। তো জিডিপিতে কি যুক্ত হয় না? জিডিপিতে যুক্ত হয় না আমাদের প্রবাসী আয়টা, জিডিপিতে কিন্তু নাই। এটা পরীক্ষা প্রশ্ন আসে যে প্রবাসী আয় কিসে যুক্ত হয়? প্রবাসী আয় যুক্ত হয় জিএনপিতে। জিডিপিতে কিন্তু প্রবাসী আয় যুক্ত হয় না। আমি আবার বলছি, জিডিপিটা হলো কি আমাদের দেশের জনগণের আয় বা উৎপাদন, এবং বিদেশিরা যেটা কাজ করছে তাদের উৎপাদনটা হলো জিডিপি। আর জিএনপিটা হচ্ছে আমার দেশের জনগণের উৎপাদন এবং আমার যে প্রবাসী ভাইরা বিদেশে কাজকর্ম করছে এটার মোট যে আর্থিক মূল্য, এটি হচ্ছে মূলত জিএনপি। তাহলে আমাদের জিডিপিতে কি যুক্ত হয় না? যদি বলে জিডিপিতে যুক্ত হয় না প্রবাসী আয়।
আচ্ছা, সবাই কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। যারা আপনারা এই পর্যন্ত যারা ক্লিয়ার হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত আমি যতটুকু বললাম আপনারা যতটুকু শুনলেন আপনারা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে জানান, সবাই ঝটপট জানিয়ে দেন ক্লিয়ার কিনা। তানজিলা ইসলাম তমা অলরেডি জানিয়েছেন জি ক্লিয়ার। আচ্ছা, আরেকটু জানাবেন সবাই, সবাই জানান। আচ্ছা, এরপর আমরা একটু আমাদের রাজস্ব নিয়ে কথা বলবো। আমাদের রাজস্ব ব্যবস্থাপনা ব্যবস্থাপনা মূলত সরকার আমাদের রাজস্ব বোর্ডটাকে এখন বর্তমান দুই ভাগে ভাগ করেছে। বর্তমান আমাদের রাজস্ব বোর্ডটাকে সরকার দুই ভাগে ভাগ করেছে। বর্তমান বর্তমান সরকার রাজস্ব বোর্ডকে দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমাদের যে রাজস্ব বোর্ড আগে ছিল এই রাজস্ব বোর্ডটাকে সরকার মূলত কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। মূলত দুই ভাগে ভাগ করেছে। একটার নাম হলো রাজস্ব নীতি, একটা ভাগের নাম হলো রাজস্ব নীতি করবে তারা, আর একটা ভাগের নাম হলো রাজস্ব ব্যবস্থাপনা করবে তারা। রাজস্ব ব্যবস্থাপনা এটা সাম্প্রতিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রাজস্ব বোর্ডটাকে বর্তমানে সরকার কয় ভাগে ভাগ করেছে। রাজস্ব বোর্ডকে বর্তমান সরকার দুই ভাগে ভাগ করেছে। একটা হলো রাজস্ব নীতি আর একটা হলো রাজস্ব ব্যবস্থাপনা। আচ্ছা, এরপর আমরা একটু পড়ব হলো কি পড়তে হবে আমাদের। আচ্ছা, এরপর আমাদের কি পড়তে হবে? এরপরে আমাদের পড়তে হবে ভ্যাটটা পড়তে হবে। ভ্যাট ভ্যাটের পুনরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের এটা পরীক্ষায় আসে যে ভ্যাটের পুনরূপ কি? ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় হলো মূল্য সংযোজন কর। বাংলায় হলো মূল্য সংযোজন কর। বাংলায় হলো মূল্য সংযোজন কর। ভ্যাট এর পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় হলো মূল্য সংযোজন কর। আর ভ্যাট এটি হলো একটি পরোক্ষ কর। একটি পরোক্ষ কর। ভ্যাটটা হলো কি? একটা পরোক্ষ কর। মানে ভ্যাটটা আমরা কি করি না, সরকারকে সরাসরি প্রদান করি না। সরকারকে আমরা কিন্তু হাতে হাতে দেই না ভ্যাটটা আমরা পরোক্ষভাবে দেই। ধরেন দোকানে কিনতে গেলাম, প্রোডাক্টের উপরে ভ্যাট, এটা দোকানদারকে প্রথমে দিলাম, দোকানদার আবার সরকারকে প্রদান করবে। তার মানে ভ্যাটটা হলো একটা পরোক্ষ কর। ভ্যাটটা কি? একটা পরোক্ষ কর। আর বাংলাদেশের আয়ের সর্বোচ্চ উৎস হলো ভ্যাট। বাংলাদেশের রাজস্ব আয়ের সর্বোচ্চ উৎসের নাম কি?
উৎস হচ্ছে ভ্যাট, মানে ভ্যাট থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম হয়। ভ্যাট, এই যে আমরা খেতে যাই, আমরা যখন বিভিন্ন সিনেমা দেখি ইত্যাদির উপরে ভ্যাট বসানো হয়, এটা হচ্ছে ভ্যাট। আর ভ্যাট চালু হয় কবে? ভ্যাট চালু হয়, ভ্যাট চালু হয় পহেলা জুলাই, পহেলা জুলাই, পহেলা জুলাই 1991 সালে। 1991 সালে ভ্যাট চালু হয়, ভ্যাট চালু হয়। যদি বলে ভ্যাট কবে চালু হয়, এই তারিখটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো পহেলা জুলাই 1991 সালে ভ্যাট চালু হয়। ভ্যাট নিয়ে আমরা কথা বলে ফেললাম। এরপরে আরেকটা পারিভাষিক শব্দ আসে ইকোনমিক্সের, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। ডিউটি এর পারিভাষিক শব্দের অর্থ কি? এক্সাইজ ডিউটি। এর বাংলা অর্থ হচ্ছে আবগারি শুল্ক। আবগারি, আবগারি শুল্ক, আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পারিভাষিক শব্দ কি? আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পারিভাষিক শব্দ হলো আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি, আবগারি শুল্কটা কি? ধরেন শুল্ক, শুল্ক যদি বলি, শুল্ক ইংরেজি হচ্ছে ট্যারিফ। ট্যারিফ, শুল্ক ইংরেজি হচ্ছে ট্যারিফ। শুল্ক ইংরেজি হচ্ছে ট্যারিফ। ধরেন এই যেটা বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া। তাহলে ট্যারিফ কখন ব্যবহার করা হয়? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ট্যারিফ ব্যবহার করি। ধরেন একটা ইন্ডিয়ার মাল যখন একটা বাংলাদেশে আসবে, একটা ইন্ডিয়ার মাল যখন বাংলাদেশে ঢুকবে, তাহলে এই যে বাংলাদেশ ওই মালের উপরে একটা যে টাকা নিবে এইটাকে বলা হয় ট্যারিফ। এই যে একটা টাকা যে নিবে এটাকে বলা হয় শুল্ক নিবে। কি নিবে? প্রোডাক্টের উপরে শুল্ক নিবে। আবার বাংলাদেশের মাল যখন ইন্ডিয়াতে ঢুকবে, এই মালের উপর কি নিবে ইন্ডিয়া? এই মালের উপরে ট্যারিফ নিবে। বুঝতে পারছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেই মালের উপর যেটা ধার্য করা হয় সেটা হলো শুল্ক। সেটাকে কি বলা হয়? শুল্ক। হ্যাঁ, এই যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল না? আবার ডোনাল্ড ট্রাম্প চীনের প্রোডাক্টের উপরে শুল্ক বাড়িয়েছিল না? তাহলে এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেটা আমাদের প্রোডাক্টের উপর ধার্য করা হয় সেটাকে বলা হয় শুল্ক। সেটাকে কি বলা হয়? শুল্ক বলা হয়। কিন্তু আবগারি শুল্কটা একটা ব্যতিক্রমী শুল্ক। এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আবগারি শুল্কটা হলো, এটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটা হলো কি, যে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দেশীয় দেশীয় কাঁচামাল কাঁচামাল ব্যবহার ব্যবহার করে আপনি যদি দেশীয় কাঁচামাল, মানে আমাদের দেশে যে একটা প্রোডাক্ট যদি বানান দেশীয় কাঁচামাল ব্যবহার করে, তো সরকার কি করবে? ওইটার উপর একটা কর নিবে, একটা শুল্ক নিবে, যেটাকে বলা হয় আবগারি শুল্ক। তার মানে আবগারি শুল্কটা কি হয় না? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হয় না। আবগারি শুল্কটা মূলত হলো কি, যে দেশের কাঁচামাল ব্যবহার করে আপনি কোনো ফ্যাক্টরি বানিয়েছেন, আপনি কোনো কোম্পানি দিয়েছেন, আপনার কর বাদেও সরকার যে টাকাটা নেবে সেটা হচ্ছে আবগারি শুল্ক। সেটাকে বলা হচ্ছে আবগারি শুল্ক। আচ্ছা, এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানান যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি না। আসলে অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। আবগারি শুল্কটা কি? যে আপনার যে দেশের কাঁচামাল ব্যবহার করেছেন, এই কাঁচামালের মধ্যে যেটা সরকার চাপিয়ে দিয়েছে সেটা হলো আবগারি শুল্ক। সেটা হলো মূলত আবগারি শুল্ক। আবগারি শুল্কটা কি বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান। আবগারি শুল্কটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হবে না, আপনি দেশের কাঁচামাল ব্যবহার করেছেন, কোম্পানি দিয়েছেন, সরকার কর বাদেও আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে, সেটা হচ্ছে আবগারি শুল্ক।
সেটা হলো আবগারি শুল্ক, শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হলো শুল্ক। আচ্ছা, এই দিক দিয়ে আমরা আর পড়বো না, আমাদের অর্থনীতি থেকে আমরা পড়ব একনেক। একনেক একনেক একনেকের পূর্ণরূপ আসে, একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটি কমিটি এক্সিকিউটিভ কমিটি এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ন্যাশনাল ইকোনমিক ইকোনমিক কাউন্সিল কাউন্সিল তাহলে যদি বলা হয় একনেকের পূর্ণরূপ কি, একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকটা কি, একনেকটা হলো প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ সংস্থা, প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ সংস্থার নাম হলো একনেক। যদি বলে একনেকের পূর্ণরূপ কি, প্রকল্প মানে হচ্ছে পদ্মা সেতু একটা প্রকল্প ছিল, ধরেন যমুনা রেল সেতু একটা প্রকল্প, মেট্রো রেল একটা প্রকল্প, এগুলো যে অনুমোদন যেখানে হয়, বাস্তবায়ন হয়, পাস হয়, সেটাকে বলা হয় একনেক। তাহলে একনেকটা কি, একনেকটা হলো এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ সংস্থা একনেক। আচ্ছা, একনেকের প্রধান এখন বর্তমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, আগে ছিল প্রধানমন্ত্রী, সবসময় এটার প্রধানমন্ত্রী থাকেন, প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। মার্শাল্লাহ সবাই উত্তর করতে পারছেন, আশা করা যায় আপনাদের সকলেরই প্রিপারেশন অনেক ভালো। একনেক। আচ্ছা, আমরা বাজেট নিয়ে এবার, বাজেট আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বাজেটটা গুরুত্বপূর্ণ, বাজেট থেকে কিছু তথ্য আপনারা পড়বেন। বাজেটটা আসলে কি, সরকারের যে আয় ব্যয় হিসাব করা, সেটা হচ্ছে বাজেট। মানে সরকার আপনাদের কাছ থেকে টাকা নিবে, আমাদের কাছ থেকে টাকা নিবে, সেগুলো আবার কোথায় কোথায় ব্যয় করবে, আয় ব্যয় করবে, সেটা হলো মূলত বাজেট। তাহলে আমাদের যদি বলে বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছেন কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করেন তাজউদ্দিন আহম্মদ। যদি বলে বাংলাদেশের প্রথম বাজেট কে দিয়েছিলেন? তাজউদ্দিন আহম্মদ। কত ছিল সেই বাজেটের পরিমাণ? 786 কোটি টাকা। 786 কোটি টাকা। যদি বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে দিয়েছিলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। কত? 786 কোটি টাকা। 786 কোটি টাকা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন। কত? আচ্ছা, এইবার আমাদের বাজেট হচ্ছে 54তম বাজেট, বর্তমান বা 54তম বাজেট, আমাদের বর্তমান বা 54তম বাজেট। এটা কবে পেশ করা হয়? এটি পেশ করা হয় কবে? এটি পেশ করা হয় 2 জুন। এটি পেশ করা হয় 2 জুন 2025 সালে। আর কে পেশ করেন? আমাদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যদি বলে বাংলাদেশের এই বাজেটটা পেশ করেন কে? অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আমাদের বাজেটের আকার কত?
কত ধরা হয়েছে, বাজেট করা হয়েছে কত কত, সেটা হলো 7,90,000 90,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা। যদি বলা হয় এবারের বাজেট কত ধরা হয়েছে, এবারে বাজেট করা হয়েছে কত, 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা। আমাদের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে, জিডিপির প্রবৃদ্ধি কত, প্রবৃদ্ধি করা হয়েছে 5.25%। আমাদের জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে 5.25% জিডিপির প্রবৃদ্ধি। আর আমাদের যদি বলা হয় মূল্যস্ফীতি কত ধরা হয়েছে, মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি মূল্যস্ফীতি ধরা হয়েছে আমাদের 6.5%, এগুলো মুখস্থ করবেন। আর আমাদের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। যদি বলে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে, বাংলাদেশের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। পরিবহন খাতে কত দেওয়া হয়েছে, 58,973 কোটি টাকা, 58,973 কোটি টাকা। এটি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে যোগাযোগ এবং পরিবহন খাতে। আমাদের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কোথায়, যোগাযোগ এবং পরিবহন খাতে। আমাদের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, এটা হচ্ছে জ্বালানি খাতে। জ্বালানি খাতে কত দেওয়া হয়েছে, জ্বালানি খাতে 32,392 কোটি টাকা, 32,392 কোটি টাকা। এটি হচ্ছে আমাদের জ্বালানি খাতে। তৃতীয় দেওয়া হয়েছে শিক্ষা খাতে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ হলো শিক্ষা খাতে কত, শিক্ষাটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, 28,597 কোটি টাকা, 28,597 কোটি টাকা। এই কয়েকটা তথ্য মনে রাখবেন। আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.25%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে আমাদের পরিবহন খাতে দেওয়া হয়েছে। পরিবহন খাতে কত, 58,973 কোটি টাকা। এগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট জ্বালানি খাতে 32,392 কোটি টাকা, শিক্ষা খাতে হচ্ছে 28,557 কোটি টাকা। আর জুলাই শহীদের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আমাদের জুলাই শহীদ ও আহতদের জন্য জুলাই শহীদ ও আহতদের জন্য বরাদ্দ কত, 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা। আচ্ছা দেখেন, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, এগুলোই কমন থাকবে ইনশাল্লাহ। আর নিয়মিত আপনারা যারা সাধারণ জ্ঞানের আপডেট পেতে চান, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা জয়েন করবেন। এই গ্রুপটা হলো উৎকর্ষ জিকে,
জিকে, উৎকর্ষ জিকে ফর অ্যাডমিশন, উৎকর্ষ জিকে অ্যাডমিশন অ্যান্ড জব। হ্যাঁ, আপনারা যারা প্রতিদিনের একদম পত্রিকার আপডেট পেতে চান, আমি পত্রিকাটা পড়ে এখানে প্রতিদিন আপডেট দেই। আপনারা এই গ্রুপে জয়েন করলে আপনাদের আপডেট নিয়ে, সাম্প্রতিক নিয়ে আর চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। তাহলে এটা হলো আমাদের কি, উৎকর্ষ জিকে ফর অ্যাডমিশন অ্যান্ড জব। তাহলে এরপরে আমরা সরকার ব্যবস্থা নিয়ে পড়ব। দেখেন এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি না? যারা বুঝতে পারছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি না? যারা বুঝতে পারছেন তারা কমেন্টের মাধ্যমে জানান। যারা বুঝতে পারছেন তারা সবাই কমেন্টের মাধ্যমে জানান। এই পর্যন্ত ক্লিয়ার যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। 41। আচ্ছা, আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে একটু পড়ব। সরকার ব্যবস্থা। তো আমাদের সরকারের তিনটা ব্যবস্থা আছে। একটা হলো আমাদের শাসন বিভাগ, বা এটাকে বলা হয় নির্বাহী বিভাগ। আর এরপর হচ্ছে আমাদের আইন বিভাগ। আর এরপর হচ্ছে আমাদের বিচার বিভাগ। ঠিক আছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আর একটা হলো আইন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। তিনটা বিভাগে বিভক্ত। তাহলে বাংলাদেশের আমরা যদি একটু নির্বাহী বিভাগটা দেখি, নির্বাহী বিভাগ মানে হলো যারা আইন বাস্তবায়ন করে। নির্বাহী বিভাগ যারা আইন বাস্তবায়ন করে। নির্বাহী বিভাগের নামে মাত্র প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। মানে পদমর্যাদার দিক দিয়ে নির্বাহী বিভাগ এর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। মানে সকল কাজ রাষ্ট্রপতির আদেশে হয়েছে এইরকম ভাবে বলা হয়। নামে মাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি। নামে মাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি। তবে নির্বাহী বিভাগের প্রধান, সবচেয়ে ক্ষমতা বেশি কার? নির্বাহী বিভাগের প্রধানকে প্রধানমন্ত্রী। তাহলে আমাদের যে রাষ্ট্রপতি পদমর্যাদা দিক দিয়ে প্রধান, সর্বোচ্চ ব্যক্তি, তবে তার ক্ষমতা কম। সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, রাষ্ট্রপতির পদে রাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম বয়স কত লাগবে? 35 বছর। এটি পরীক্ষায় আসে যে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর লাগবে? 35। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতটুকু লাগবে? প্রধানমন্ত্রী হবার জন্য লাগবে 25 বছর। তাহলে আমাদের যদি বলে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগবে? 35 বছর। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাগবে 25 বছর। আর আমাদের ভোট দেওয়ার জন্য, ভোটাধিকারের জন্য, ভোট দানের জন্য লাগবে কত বছর? আপাতত 18 বছর লাগবে। এটি পরীক্ষায় আসে। আর একটা পরীক্ষায় আসে যে রাষ্ট্রপতি কার নিকট শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতিকে
শপথ পাঠ করানকে স্পিকার। সংসদের যে স্পিকার তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। যদি বলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে স্পিকার, বা রাষ্ট্রপতি কার কাছে ক্ষমতা হস্তান্তর করে বা পদত্যাগ করে? স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। আর প্রধানমন্ত্রীকে শপথ পড়ানকে? প্রধানমন্ত্রীকে শপথ প্রধান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ পড়ানকে? শপথ পড়ান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ পড়ানকে? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। আচ্ছা, যদি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়, কবে শপথ নেয়? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেন তো কবে শপথ নেয়? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে? কবে গ্রহণ করে? 8 আগস্ট। 8 আগস্ট 2024 সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ নেয়? 8 আগস্ট 2024 সালে। এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কতজন আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আছে 23 জন। সরকারের সদস্য আছে কতজন? 23 জন। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আছে 23 জন। আচ্ছা, আইন বিভাগ থেকে আমাদের যে প্রশ্নটা আসে, আইন বিভাগ কি করে? আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করে, পুরাতন আইন সংশোধন করে। ঠিক আছে, আইন বিভাগের কাজ। আমাদের আইন বিভাগ, যেগুলো আইনসভার নাম কি? আমাদের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদ। যদি বলা হয় বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ইংরেজি নাম হলো কি? ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশনস। হাউস অফ দ্য নেশনস। হাউস অফ দ্য নেশনস। তাহলে আমাদের যদি বলা হয় আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ইংরেজি নাম হলো হাউস অফ দ্য নেশনস। আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতিটা পরীক্ষায় আসে। জাতীয় সংসদ ভবনের স্থপতি। জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান। এটি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুই আই কান জাতীয় সংসদের স্থপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আমাদের জাতীয় সংসদের স্থপতি হচ্ছেন লুই আই কান। তিনি হচ্ছেন মার্কিন নাগরিক, এস্তোনিয়ান বংশোদ্ভূত। তিনি হচ্ছেন মার্কিন নাগরিক, তবে তিনি এস্তোনিয়ান বংশোদ্ভূত। তিনি হচ্ছেন মার্কিন নাগরিক এবং এস্তোনিয়ান বংশোদ্ভূত, লুই আই কান। আর আমাদের জাতীয় সংসদের মোট আসনটা পরীক্ষায় আসে। যদি বলে আসন কয়টি আছে? আমাদের আসন আছে নির্বাচিত আছে 300টি, আর সংরক্ষিত আছে হলো 50টি। আমাদের টোটাল আসন আছে 350টি। নির্বাচিত আছে কয়টি? 300টি। আর সংরক্ষিত মহিলা আসন আছে 50টি। আর এই 50টি করা হয়েছে আমাদের 17তম সংশোধনীর মাধ্যমে। 17তম সংশোধনীর মাধ্যমে 17তম সংশোধনীর মাধ্যমে এই 300টি করা হয়েছে আমাদের 17তম সংশোধনীর মাধ্যমে।
17তম সংশোধনের মাধ্যমে। আর আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকারের নাম কি ছিল। জাতীয় সংসদের প্রথম স্পিকারের নাম ছিল মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ উল্লাহ। আমাদের কলম শেষ। মোহাম্মদ উল্লাহ আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকারের নাম ছিল মোহাম্মদ উল্লাহ। আর এবার শিরিন শারমিন চৌধুরী, তার নামটা আসার সম্ভাবনা নাই, তো এটা জানার দরকার নাই, শুধুমাত্র মনে রাখবেন আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন কে? মোহাম্মদ উল্লাহ। এটি মনে রাখবেন, মোহাম্মদ উল্লাহ। আর জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? 60 জনে। জাতীয় সংসদে কোরাম হয়, কোরাম হয় কত জনে? 60 জনে। এটি ইম্পর্টেন্ট, 60 জনে। জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? 60 জনে। 60 জন না হলে জাতীয় সংসদের অধিবেশন বসে না, এটাকে বলা হয় কোরাম। তাহলে আমাদের জাতীয় সংসদের কোরাম হয় কত জনে? 60 জনে। 60 জন না হলে জাতীয় সংসদের অধিবেশন বসে না। এটা হলো আমাদের কোরাম হয় 60 জনে। জাতীয় সংসদের কোরাম হয় 60 জনে। আর আমাদের জাতীয় সংসদের দুই ধরনের বিল আছে। সংসদে বিল হচ্ছে দুই প্রকার। সংসদের বিল হচ্ছে দুই প্রকার। সংসদের বিল হলো দুই প্রকার। একটা হলো সরকারি বিল, আর একটা হলো বেসরকারি বিল। আমাদের সংসদের বিল হচ্ছে দুই প্রকার। একটা হলো সরকারি বিল, আর একটা হলো বেসরকারি বিল। একটা হলো সরকারি বিল, আর একটা হলো বেসরকারি বিল। মানে মন্ত্রীদের যেটা প্রস্তাব, সংসদে মন্ত্রীদের প্রস্তাবকে বলা হয় সরকারি বিল, আর এমপিদের প্রস্তাবকে বলা হয় বেসরকারি বিল। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই আমাদের বিচার বিভাগ। তো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা আলাদা হয়ে যায় কবে? এই তারিখটা মনে রাখতে হবে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা আলাদা হয়ে যায় কবে? এটি হলো 1 নভেম্বর। তারিখটা মনে রাখবেন, 2007 সালে। যে আগে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুইটা একসাথেই ছিল, তবে এই দুইটা আলাদা হয়ে যায় 1 নভেম্বর 2007 সালে, মানে আমাদের ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে। আচ্ছা, আর মনে রাখবেন বাংলাদেশের প্রথম বিচারপতির নাম হলো আবু সাদাত মোহাম্মদ সায়েম। আবু সাদাত মোহাম্মদ সায়েম। যদি বলা হয় বাংলাদেশের প্রথম বিচারপতির নাম কি? প্রধান বিচারপতির নাম হলো আবু সাদাত মোহাম্মদ সায়েম। আর আমাদের বর্তমান বিচারপতি এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা বলেন তো আমাদের বর্তমান বিচারপতির নাম কি? আমাদের বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। আর যদি বলে সরকারের সর্বোচ্চ আইনজীবীর নাম কি? সরকারের সর্বোচ্চ আইনজীবীর নাম হলো অ্যাটর্নি জেনারেল। সরকারের, এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সরকারের সর্বোচ্চ আইনজীবীর নাম কি? অ্যাটর্নি জেনারেল। কি নাম? অ্যাটর্নি জেনারেল।
সরকারের সর্বোচ্চ আইনজীবীর নাম হলো অ্যাটর্নি জেনারেল, পদটার নাম কি? অ্যাটর্নি জেনারেল। আর বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছেন, তার নাম হলো আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমান আমাদের অ্যাটর্নি জেনারেল কে আছেন? মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আসাদুজ্জামান, আসাদুজ্জামান, আসাদুজ্জামান। বর্তমান আমাদের অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে ইতিমধ্যে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের অলরেডি আপনাদের জন্য 10টা ক্লাস করে ফেললাম। আর বাংলাদেশের আমরা আপনাদের জন্য সাম্প্রতিকের একটা ক্লাস রাখবো, 11টা ক্লাস আপনারা পাবেন। আর এরপর আমরা আন্তর্জাতিকে চলে যাব। আমরা বাংলাদেশ থেকে হয়তো 12টা ক্লাস নিতে পারি, আর আমরা আন্তর্জাতিক থেকে একটু কম নিব, কারণ আন্তর্জাতিকের বাংলাদেশের তুলনায় একটু কম আসে। তো আমরা এই পর্যন্ত যতটুকু পড়েছি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? আর এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। পিডিএফে সুন্দর করে যেভাবে ক্লাসটা নিলাম একদম পুরো জিস্ট তথ্যগুলো আপনারা এই পিডিএফে পেয়ে যাবেন। তো যাই হোক, সর্বোপরি আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিতে পারি। আর আমাদের কোরবানির আগে আর সোমবার আমরা পাবো কি না, তো আমরা মনে হয় আর সোমবার পাবো না কোরবানির আগে, তাই আপনাদের ক্লাস একদম কোরবানির পরের সোমবার হবে ইনশাল্লাহ। তা এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছেন। তা আজ আমরা এই পর্যন্তই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।